ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে, এই যুদ্ধবিরতি ইতিমধ্যেই চাপের মধ্যে পড়েছে। তার কারণ আজকে হামাস কিছুটা বিলম্ব করেছিল যারা মৃত জিম্মি ছিল তাদের দেহাবশেষ হস্তান্তরের ব্যাপারে, এবং এতে ইসরায়েল বাহিনী চরমভাবে ক্ষুব্ধ হয়। ইসরায়েল হামাসে যাওয়ার জন্য যে সমস্ত রিলিফ ট্রাক ছিল সেগুলির যাত্রাপথ বন্ধ করে দেয়, এবং এই মিশরের সাথে গাজার যে পয়েন্টটি রয়েছে, যে পয়েন্ট দিয়ে আসা যাওয়া করা যায়, সেটিও তারা বন্ধ করে দেয়। এর কি কয়েক ঘন্টা পর হামাস অবশ্য সেই মৃত জিম্মিদের দেহাবশেষ হস্তান্তর করলে রেড ক্রসের কাছে, এবং রেড ক্রস যখন সেটিকে ইসরায়েলি সীমান্তে নিয়ে যায় তখনই আবার পুনরায় সেটি চালু করে দেওয়া হয়। এবং এর ফলে ধারণা করা হচ্ছে যে সামান্যতম কিছু যদি বরখেলাপ ঘটে চুক্তি পালনে, সেটি ইসরায়েল যে কোনো সময় একতরফা ইউনিল্যাটারাল যেটাকে বলা হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে পারে। ইতিমধ্যেই অবশ্য হামাসও কিছুটা প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে তাদের অবস্থানকে সুদৃঢ় করার জন্য, এমন সংবাদন বেশ কয়েকটি মিডিয়া প্রচার করেছে আজকে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বলেছেন আজকে, খুব হুমকির স্বরে তিনি বলেছেন কথাটি, যে হামাস যদি এই যুদ্ধবিরতি চুক্তির বরখেলাপ করে তাহলে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া ছাড়া আর কোনো কিছুর অবশিষ্ট থাকবে না, তাদেরকে সম্পূর্ণ। তবে তবে তিনি বলেছেন যে তিনি সেই মিলিটেন্ট গ্রুপ অর্থাৎ হামাসের কথা তিনি বলেছেন যে তারা যদি তাদের অস্ত্র পরিত্যাগ না করে তাহলে তাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া হবে। এবং তিনি বলেছেন যে আহ, 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 হামাসের যে সমস্ত যুদ্ধ যারা করেছে তারা যদি এখনো তাদের সেই অলীক কল্পনায় থাকে, তবে সেটি তাদের জন্য খুব ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এর পাশাপাশি অবশ্য জাতিসংঘ যারা যে বাহিনী দলটি এখনো অবশিষ্ট রয়ে গেছে গাজায়, তাদেরকে অবশ্য আজকে জানিয়েছেন যে ইসরায়েলি কর্তৃপক্ষ যে তারা হামাস যে এখনো পুরোপুরি অস্ত্র সমর্পণ করেনি সেই বিষয়টি তারা জাতিসংঘ বাহিনীকে জানিয়েছে, এবং তারা বলেছে যে তারা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে, অর্থাৎ ইসরায়েল যে হামাস সম্পূর্ণভাবে অস্ত্র পরিত্যাগ করেছে, ততক্ষণ পর্যন্ত তারা জাতিসংঘ বাহিনী যদি ত্রাণ সামগ্রী পাঠানোর চেষ্টা করে সেগুলো তারা অনুমতি দেবে না ইসরায়েল, সে কথাও জাতিসংঘকে জানিয়েছে। তবে তারা বলেছে যে মানবিক দিক থেকে বিবেচনা করে যে পরিমাণ পাঠানোর জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছিল গাজাতে ইসরায়েল এই সামরিক যুদ্ধবিরতির চুক্তিতে, তার অর্ধেক তারা আপাতত পাঠানোর অনুমতি দেবে গাজায়। পূর্ণ মাত্রায় তারা অনুমতি দেবে না যতক্ষণ পর্যন্ত তারা নিশ্চিত না হবে যে হামাস সম্পূর্ণ অস্ত্র পরিত্যাগ করেছে। আরেকটা জিনিস যেটি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে অতএব যে এই এই বিষয়টি এখন মোটামুটি যে ইসরায়েলের উপর নির্ভর করছে, যদিও বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই বলে আসছেন যে যুদ্ধবিরতি টিকবে, এবং 3000 বছরে নাকি এমন যুদ্ধবিরতি হয়নি, 3000 বছর অপেক্ষা করতে হয়েছে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে এই ধরনের যে চুক্তির জন্য, কিন্তু সেটি এখনো 3 দিনও অতিক্রান্ত হয়নি। অর্থাৎ এর মধ্যেই চাপের মধ্যে পড়েছে। যাক, এই অবস্থা হচ্ছে সর্বশেষ সেখানে গাজার পরিস্থিতি। আহ, এবং আজকে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য জানিয়েছেন যে ভেনিজুয়েলার ভেনিজুয়েলার সমুদ্র উপকূলে আরো একটি জাহাজকে তারা নৌকা, ছোট নৌকা, তারা যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বিমান সেগুলোতে সেই বিমান নৌকাতে আঘাত করেছে। তার কারণ যুক্তরাষ্ট্রের ধারণা বদ্ধমূল হয়েছে সেই নৌকাগুলোতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে মাদক পাচার করা হচ্ছিল, এবং এই জন্য যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বিমান সেই নৌকাকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সেখানে গুলিবর্ষণ করে, এবং এতে সেই ছোট নৌকায় থাকা 6 জন তাৎক্ষণিকভাবেই মৃত্যুবরণ করেন। সেটি অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, এবং এই পর্যন্ত গাজার উপকূলে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর আক্রমণে এবং বিমান বাহিনীর ব্যবস্থা গ্রহণের ফলে এ পর্যন্ত 27 জন নিহত হয়েছেন এই নৌকাগুলিতে, যেগুলোতে ট্রাম্প প্রশাসন বরাবরই দাবি করে এসেছেন যে এই নৌকাগুলির মাধ্যমে যে মাদক পাচার করার নেটওয়ার্কটিকে চালু রেখেছে ভেনেজুয়েলা কর্তৃপক্ষ, তার বিরুদ্ধেই যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে শাটডাউন দীর্ঘস্থায়ী হতে পারে এমন একটি আশঙ্কা দেখা দিয়েছে, যেটি স্পিকার মাইক জনসনও বলেছেন গতকাল, যে ডেমোক্র্যাটদের অনমনীয় মনোভাবের কারণে এবার প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম শাটডাউন দীর্ঘস্থায়ী হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদের শাটডাউন কিন্তু রেকর্ড স্থাপন করেছিল, এবং ধারণা করা, আশঙ্কা করা হচ্ছে ইনফ্যাক্ট
যে এবারে দ্বিতীয় শাটডাউনটি সেটিও সেই রেকর্ডকে হয়তো অতিক্রম করে যেতে পারে। তার কারণ ডেমোক্রেটরা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের ব্যাপারে, কেয়ার অ্যাক্টের যে যে প্রিমিয়ামের যে সুবিধাটি ছিল, যেটি বিগ বিউটিফুল বিলের মাধ্যমে বাতিল করা হয়েছে, সেটি পুনর্বহাল করা না হলে ডেমোক্রেটরা কোনো অবস্থাতেই এই এই শাটডাউন যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়া বন্ধ করার যে প্রক্রিয়া তাতে অংশ নেবে না। গতকালও আরেক দফা ভোটাভুটির চেষ্টা করেছে রিপাবলিকানরা কিছু ডেমোক্র্যাট সদস্যকে বুঝিয়ে শুনিয়ে তাদের পক্ষে নেওয়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত অন্তত পক্ষে 5 জন ডেমোক্র্যাট রয়েছেন যারা কোনোভাবেই রিপাবলিকানদের সমর্থন দিবেন না ঘোষণা করেছেন। রিপাবলিকানরা অবশ্য 3 জন ডেমোক্রেটের সমর্থন সমর্থন ইতিমধ্যে পেয়েছেন, কিন্তু তাদের দরকার 6 জনের, কারণ তাদের একজন সদস্য রিপাবলিকান, আর তিনি অবশ্য রিপাবলিকানদের এই শাটডাউন প্রত্যাহারের ব্যাপারে প্রস্তাবে সমর্থন দিচ্ছেন না। অতএব এখনো অন্তত 6 জনের প্রয়োজন, 5 জনের প্রয়োজন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত 5 জন ডেমোক্রেট অনমনীয় মনোভাবে রয়েছেন এবং সেই জন্যই এই 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 শাটডাউন প্রক্রিয়াটি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন সবাই, স্পিকার জনসন সহ। তবে রিপাবলিকানদের নেতৃত্বের একটা বড় অংশ, বিশেষ করে যার মধ্যে সিনেটর পুনঃ রয়েছেন, আরো কয়েকজন সিনেটর রয়েছেন, তারা বলেছেন যে তারা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের প্রিমিয়ামের বিষয়ে ডেমোক্রেটদের সাথে একটি সমঝোতা আসতে প্রস্তুত, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যে শর্ত দিয়েছেন যে ডেমোক্রেটদের আগে মেনে নিতে হবে শাটডাউন প্রক্রিয়াটি প্রত্যাহার করার বিষয়, তারপরেই তারা বিবেচনা করবেন। কিন্তু ডেমোক্রেটদের নেতৃত্ব সিনেটর শুমার এবং হ্যাকিম জেফ্রিস দুজনেই বলছে যে ট্রাম্প প্রশাসনকে বিশ্বাস করার কোনো সুযোগ তাদের কাছে এখন আর নেই। অতএব তারা তাদের অবস্থানে শক্ত থাকবেন বলে তারা আবারও জানিয়েছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে তবে নভেম্বর 1 তারিখের মধ্যে ওবামা কেয়ার, যেটা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় যে ওপেন এনরোলমেন্ট, অর্থাৎ সবাই সেখানে সংযুক্ত হতে পারে, তার আগেই ডেমোক্রেট নেতৃত্ব চান যে রিপাবলিকানরা সেই যে বিগ বিউটিফুল বিলের মাধ্যমে যে সাবসিডি দেওয়ার কথা রয়েছে, ট্যাক্স সাবসিডি, যেটি প্রত্যাহার করা হয়েছে, সেটি পুনর্বহাল করেন নভেম্বর 1 তারিখের আগেই। অতএব আপাতত দৃষ্টিতে নভেম্বর 1 তারিখে শাটডাউন বন্ধ হবে এমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, আপনারা জানেন যে এই শাটডাউনকে কেন্দ্র করে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি যিনি প্রধান রয়েছেন, চিফ ক্রিস্টি নোয়েম, একটি ভিডিও বার্তা দিচ্ছেন, যেটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে প্রচার করা হচ্ছে। তার সেই ভিডিও বার্তায় বলা হচ্ছে যে ডেমোক্রেটদের অনমনীয় মনোভাবের কারণে শাটডাউন দীর্ঘায়িত হচ্ছে, কিন্তু নিউ ইয়র্ক এবং নিউ জার্সির অধীনস্থ পোর্ট অথরিটি অফ নিউ ইয়র্ক এন্ড নিউ জার্সির কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা নিউ ইয়র্ক এবং নিউ জার্সির কোনো বিমানবন্দরে সেই ভিডিও বার্তাটি প্রচার করবেন না। তার কারণটি হচ্ছে যে পোর্ট অফ নিউ ইয়র্ক এবং নিউ জার্সি যে চার্টার রয়েছে সেখানে বলা রয়েছে যে কোনো রাজনৈতিক বক্তব্য, সেটি পক্ষে হোক আর বিপক্ষে হোক, কোনো দলের পক্ষে কিংবা বিপক্ষে যেটাই হোক, তারা সেটি প্রচার করবেন না। তারা অরাজনৈতিক চরিত্রটি পোর্ট অফ নিউ ইয়র্ক এবং নিউ জার্সি অথরিটির অক্ষুণ্ণ রাখতে চান। অর্থাৎ সেই চার্টার অনুযায়ী, তাদের সেই নীতিমালা অনুযায়ী তারা ক্রিস্টি নোয়েমের এই একতরফা ডেমোক্রেটদের অভিযোগ করা, ডেমোক্রেটদের বিরুদ্ধে ডেমোক্রেটদের দায়ী করে পেশ করা এই ভিডিওটি তারা প্রচার করবেন না। এবং গভর্নর ক্যাথি হোকুলও এই বিষয়ে সাধুবাদ জানিয়েছেন নিউ ইয়র্ক এবং নিউ জার্সির পোর্ট অথরিটি অফ নিউ ইয়র্ক এবং নিউ জার্সিকে। তো আপাতত নিউ ইয়র্ক সিটির কোন, নিউ ইয়র্ক স্টেট এবং নিউ জার্সি স্টেটের কোন বিমানবন্দরে এই হোমল্যান্ড সিকিউরিটি যিনি প্রধান ক্রিস্টি নোয়েমের এই ভিডিও বার্তাটি প্রচার করা হচ্ছে না, যেখানে ডেমোক্রেটদের দায়ী করা হয়েছে এই শাটডাউনের জন্য। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আমেরিকানরা যারা ইউরোপে যেতে চান, তাদের মধ্যে ইতিমধ্যেই ইউরোপ নতুন একটি এক্সিট এন্ট্রি সিস্টেম চালু করেছে এবং সেই এক্সিট এন্ট্রির আওতায় প্রতি আমেরিকান নাগরিককে ইউরোপের কোনো দেশে প্রবেশ করার আগে এখন তাদের বায়োমেট্রিক ছাপ রাখা হবে এবং সেটি ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট এবং সেটি কম্পিউটারে রেখে দেওয়া হবে। তার কারণ যাতে তারা কখন ইউরোপে প্রবেশ করছেন আর কখন বেরিয়ে আসছেন, ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য ইউরোপের 29টি দেশ সম্মিলিতভাবে এই এই সিদ্ধান্ত কার্যকর করেছে ইতিমধ্যেই। এবং এর ফলে
এখন থেকে আমেরিকার হয়ে আমেরিকান পাসপোর্ট ব্যবহার করা যারা যাবেন, এতদিন তাদের বিনা ভাষায় ভিসায় ইউরোপে যেতে পারতেন, কোনো বায়োমেট্রিক দেওয়ার প্রয়োজন ছিল না, শুধুমাত্র একটি সিল লেগে যেত পাসপোর্টে। কিন্তু এখন থেকে আর সেটি হচ্ছে না। এখন তাদের সবাইকে প্রথমবার অন্তত বায়োমেট্রিকটি দিতে হবে, তবে পরবর্তীতে বায়োমেট্রিকটি দিতে হবে না। তার কারণ এই প্রযুক্তির বিষয়ে অন্তত 2 বছর সেই সিস্টেমে সেটি অব্যাহত রাখা হবে, সেই বায়োমেট্রিক ছাপগুলো। আহ এবং এর ফলে 29টি দেশে এই সিস্টেম, ইউরোপের 29টি দেশে এই বায়োমেট্রিক পদ্ধতিটি চালু করা হয়েছে আমেরিকান পাসপোর্টধারীদের জন্য। এবং দেশগুলি হচ্ছে আহ অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেকোস্লোভাকিয়া, চেচনিয়া, তারপরে ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইটালি, লাটভিয়া, লিechtenstein, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড। প্রায় প্রত্যেকটি ইউরোপীয় দেশ এর মধ্যে রয়েছে। নিউ ইয়র্ক সিটির কনজেশন টোল, যেটি এই বছরের শুরুতে চালু হয়েছিল, সেই টোল আদায়ের কারণে এমটি এর বাড়তি আয় হয়েছে গত আগস্ট মাস পর্যন্ত $365 মিলিয়ন। নিউ ইয়র্কের সিটির সাবওয়ে সিস্টেম, বাস সিস্টেমকে আরো প্রযুক্তিগতভাবে উন্নততর সেবা প্রদানের জন্য এই বরাদ্দ ব্যবহার করা এই এই আদায়কৃত অর্থ ব্যবহার করা হবে বলে এমটিএ কর্তৃপক্ষ জানিয়েছে। এবং এতে ম্যানহাটনের উপর গাড়ির চাপও হ্রাস করা সম্ভব হয়েছে বলে তারা জানিয়েছে। তবে এই বছরের শেষ নাগাদ, বর্তমানে আগস্ট মাস পর্যন্ত যে $365 মিলিয়ন আদায় করা হয়েছে, সেটি 500 মিলিয়ন পর্যন্ত আদায় করা সম্ভব হতে পারে বলে এমটিএ কর্তৃপক্ষ পূর্বাভাস দিয়েছেন। নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, যিনি প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন মর্টগেজ ফ্রডের মামলায়, তিনি এই প্রথমবারের মতো ইন্ডাক্টেড হওয়ার পর জনসমক্ষে এসেছেন গতকাল সন্ধ্যায়। এবং সেই জনসমক্ষে এসেই তিনি এন্ডোর্স করেছেন, সমর্থন দিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানিকে। এবং আপনারা জানেন যে জোহরান মামদানিকে গভর্নর হোকুল ইতিমধ্যে এন্ডোর্স করেছেন। নিউ ইয়র্ক স্টেটে যিনি ডেমোক্রেটিক পার্টির প্রধান রয়েছেন, তিনিও এন্ডোর্স করেছেন। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির যিনি চেয়ারম্যান, তিনিও এন্ডোর্স করেছেন। কংগ্রেস সদস্য আলেকজান্ডার ওকাসিও কর্টেস সমর্থন করেছেন এই পর্যন্ত। তবে দুইজন সিনিয়র নেতা যুক্তরাষ্ট্র কংগ্রেসে এবং যারা দলের নেতা সিনেটে এবং হাউসে, সেই হাকিম জেফরিস যিনি যুক্তরাষ্ট্র কংগ্রেসের যিনি ডেমোক্রেটদের নেতা, এবং সিনেটর চাক শুমার যিনি যুক্তরাষ্ট্র সিনেটের ডেমোক্রেটদের নেতা, তারা দুজনে কিন্তু এখনো পর্যন্ত তাদের সমর্থন আনুষ্ঠানিকভাবে ব্যক্ত করেনি। তারা অবশ্য জোহরান মামদানির ব্যাপারে ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো মন্তব্যই এখনো পর্যন্ত করছেন না। আর ওদিক থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে হুমকি দিয়েছেন, বরাবরই তিনি দিয়েছেন, যেদিন থেকে জোহরান মামদানি ডেমোক্র্যাট প্রাইমারিতে বিজয়ী হয়েছেন, আর সেদিন থেকে তিনি বলে আসছেন যে শেষ পর্যন্ত যদি জোহরান মামদানি নির্বাচিত হয় নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে, তাহলে তিনি নিউ ইয়র্কে যে ফেডারেল ফান্ডের বরাদ্দ রয়েছে সেটি আর দেবেন না। সেটি মামদানির মেয়র নির্বাচিত হওয়ার শাস্তি স্বরূপ তিনি ফেডারেল ফান্ডকে ব্যবহার করবেন, যেটি নিউ ইয়র্ক সিটির জন্য ফেডারেল সরকার বরাদ্দ করে থাকে। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজবুল হাসান, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ।